আসসালামু আলাইকুম সবাইকে বিসিএস ফ্রন্টেসের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে রোববার ১৬ই নভেম্বর ২০২৫ আমরা পড়ছি প্রথম আলো। তো এই হচ্ছে প্রথম আলোর প্রথম পাতা। আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাংকে পরিবারতন্ত্রের লাগাম টানছে সরকার। তো আপনারা একটু কমেন্ট সেকশনে জানান যে বাংলাদেশে তফসিলভুক্ত ব্যাংক সংখ্যা কত। তো আমরা দেখতে পাচ্ছি আরেকটি বিষয় গুরুত্ব পাচ্ছে এখানে, সেটি হচ্ছে ব্রাজিলে COP13 কনফারেন্স অফ দ্য পার্টিস হচ্ছে, এবং এটি হচ্ছে ব্রাজিলের বেলেমে। একজন বিশ্লেষক মনে করছেন যে লোকায়ত স্থাপত্য ভাবনাকে আলাপে আনা জরুরি। তো এই সম্মেলন নিয়ে আমরা বিস্তারিত কিছু তথ্য নেব একটু পর। তো এই ছিল আমাদের প্রথম পাতার খবর। আমরা কিছু প্রশ্ন নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগুন পাখি উপন্যাসটির রচয়িতা কে? তো এটি মূলত লিখেছেন হাসান আজিজুল হক। আপনি কীভাবে মনে রাখবেন? আগুন এবং আজিজ, এভাবে মনে রাখতে পারেন। তাহলে আপনার ব্রেন একটা সিগন্যাল পাবে এবং এই তথ্যটা লং টার্ম রিজার্ভে থাকবে। তো আপনারা দেখেন যে আইএমএফের মতে 2024-25 অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কত হয়েছে? এটি 3.7%, এবং এই তথ্যটি মনে রাখতে হবে। বাংলাদেশ WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদস্য হয়েছিল 1995 সালে, এবং পৃথিবীর সবচেয়ে উঁচু রেল স্টেশনের নাম টাঙ্গুলা স্টেশন, যেটি তিব্বতে অবস্থিত এবং সমুদ্রপৃষ্ঠ থেকে 5068 মিটার উপরে অবস্থিত। তো এই ছিল আমাদের প্রথম পাতার তথ্য। আপনারা দেখতে পাচ্ছেন আমরা শুধুমাত্র পত্রিকার গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিয়ে কথা বলে থাকি। তো এখানে আরও কিছু তথ্য রেখেছি আমি, যেগুলো আপনাদেরকে জানতে হবে। সেটা বাংলাদেশের চলচ্চিত্রে প্রথম। তো ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম চলচ্চিত্র জীবন থেকে না, এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র প্রথম যেটি, সেটি স্টপ জেনোসাইড, এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ওরা 11 জন। আর আপনি একটি তথ্য মনে রাখতে পারেন, চাকমা ভাষার প্রথম চলচ্চিত্র মর থ্যাঙ্গারি। এখানে আরও কিছু প্রশ্ন এসেছে, সেটি যে পারসন হু রাইটস ডিকশনারিজ ইজ এ লেক্সিকোগ্রাফার। এই তথ্যটি মনে রাখেন। এবং বাংলাদেশের প্রথম ব্যাট চালু হয়েছিল 1991 সালে। আর জাতিসংঘের মোট 5টি দেশ আপনার ভেটো দেওয়ার ক্ষমতা রাখে। আর একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের অধিকারী সচিন টেন্ডুলকার। আর সর্বোরই শব্দটির বিপরীত শব্দ দিবস। তো এই প্রশ্নগুলো আমার কাছে ট্রিকি মনে হয়েছে, বা এই বিষয়গুলো খুব সচরাচর পরীক্ষায় এসে থাকে, এই জন্য এখানে রাখা। তো আপনারা যারা ভিডিওগুলো দেখছেন একটু আমাদের ভিডিওটিতে লাইক করবেন। তো আমরা আজকের অভিমত বিশ্লেষণ কলামে চলে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন একটি কলাম এসেছে, যে কারণে আফগানরা আপাতত জোটবদ্ধ। এটি মূলত একজন প্রথম আলোর সাংবাদিক শুভজিৎ বাগচি আপনারা লিখেছেন। তিনি বলছেন যে আজ সেপ্টেম্বর মাসে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে তাদের ফেলে যাওয়া সমরাস্ত্রের দখল নিতে বাগরাম বিমান ঘাঁটি নিয়ন্ত্রণে নেবেন তারা, তখন দেখা যায় আফগানিস্তানের সব পক্ষ একসাথে এর বিরোধিতা করে। তো এইটা যে আপনার বিষয়টা বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের পরে আপনারা দেখতে পেয়েছেন যে রাজনৈতিক দলগুলো সবাই একসাথে বসে দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিভিন্ন বিষয় একমত হয়েছে। তো এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং সিগনিফিক্যান্ট একটা ব্যাপার। এখানে বলছে যে আফগানিস্তানের নানান সম্প্রদায় ও জাতির বসবাস, তাদের মধ্যে বিরোধ আছে। অনেক ক্ষেত্রে সংখ্যালঘুরা এক হয়ে সংখ্যাগরিষ্ঠ পাঠানদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। এটাই আফগানিস্তানের কয়েকশো বছরের ইতিহাস। কিন্তু দেখা যায় যে 20 বছরের যে যুদ্ধ আপনার আমেরিকার সঙ্গে, সেখানে কত মানুষ মারা গিয়েছে, কত মানুষ চিকিৎসার অভাবে মারা গিয়েছে, তার সঠিক হিসাব পাওয়া যায় না। আমেরিকার সঙ্গে 20 বছরের যুদ্ধ আফগানদেরকে এক জায়গায় নিয়ে এসেছে, এবং তালেবানদের মধ্যে সার্বিকভাবে পাঠান বিরোধী সংখ্যালঘু হাজারাও আছেন, তাদের বড় অংশ। তো এই বিষয়টা যে আপনার পশ্চিমরা যদি আক্রমণ না করতো তাহলে কিন্তু এটা হতো না। আর এদের ইসলামের মাধ্যমে একটা সূত্র বেঁধে ফেলার কৃতিত্ব কিন্তু আপনার তালেবান যে নেতা মোল্লা ওমরকে দিতেই হবে। তো এই ছিল কলাম। আপনারা আরেকটি তথ্য দেখতে পাচ্ছেন এখানে, যে সুস্বাস্থ্যের জন্য আপনার সুষম খাবার অত্যাধিক গুরুত্বপূর্ণ। এখানে আপনার সুষম খাবারে আপনার শর্করা, আমিষ এবং স্নেহের অনুপাত থাকে 4:1 অনুযায়ী। তো এই তথ্যটি আপনারা মনে রাখেন। তো আমরা আমাদের আজকের মতামত বিশ্লেষণ কলামে চলে এসেছি। এখানে শফিকুল ইসলাম
একটি বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন। তিনি বলছেন যে রূপপুর প্রকল্পের অর্থনৈতিক ও নিরাপত্তা ঝুঁকি বাড়ছে। বিষয়টি হচ্ছে রূপপুর প্রকল্প আমাদেরকে হেল্প করছে যে রাশিয়া, এবং বর্তমানে যে 2022 সালের যে ফেব্রুয়ারিতে যে ইউক্রেনের সাথে যুদ্ধ শুরু হয়েছে সেটি কিন্তু এখনও শেষ হয়নি, যার কারণে রাশিয়াকে কিন্তু পশ্চিমা বিশ্বগুলো হচ্ছে, বিভিন্ন দেশগুলো হচ্ছে খুব বড়সড় হচ্ছে চাপ দিচ্ছে। এবং এই চাপের কারণে কিন্তু দেখা যায় যে বাংলাদেশেও হচ্ছে রাশিয়ার সাথে যে ডিল করা, যে বিভিন্ন সরঞ্জাম তারপরে ইত্যাদি ক্রয় বিক্রয়ের বিষয়টা কিন্তু অনেকটাই সীমাবদ্ধতার মধ্যে আছে। তো বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ব্যয়বহুল প্রকল্প হচ্ছে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এবং 2022 সালের ডিসেম্বরে উৎপাদন আসার কথা থাকলেও দেখা যায় যে এটি কয়েক বছর পিছিয়ে গেছে। এর পিছনে যৌক্তিক কারণ আছে। যৌক্তিক কারণ হচ্ছে 2013 সালে যখন প্রকল্পটি নেওয়া হয়েছিল তখন ভূরাজনৈতিক বাস্তবতা আর এখনকার বাস্তবতার বিস্তর ব্যবধান। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ভারতের মতো পরাশক্তিগুলো এখন হচ্ছে দেখা যাচ্ছে অনেক বেশি হচ্ছে, তাদের মধ্যে বিরোধটা অনেক বেশি তীব্র। যদি প্রকল্পটি আন্তর্জাতিক নিরাপত্তা নির্দেশিকা মেনে পরিচালিত হচ্ছে এবং প্রোটোকলগুলো সব কিছু সঠিকভাবে বাস্তবায়ন করা হয়, তাহলেও কিন্তু হচ্ছে আপনার নিরাপত্তা ঝুঁকি তেমন থাকছে না। তবে দেখা যাচ্ছে যে এই যে ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার উপর পশ্চিমারা নানা ধরনের নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে, যার কারণে আমাদেরও রাশিয়ার সঙ্গে লেনদেন, যন্ত্রাংশ ইত্যাদি বেশ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। আপনারা দেখেছেন যে ভারত হচ্ছে রাশিয়া থেকে যখন কম দামে হচ্ছে তেল কেনার চেষ্টা করেছে, তাদের উপর কিন্তু যুক্তরাষ্ট্র বড় ধরনের শুল্ক হচ্ছে চাপিয়েছে, এবং এখন তাদের কিন্তু সেটা ক্যারি করতে হচ্ছে। তো তারপর হচ্ছে এখানে আপনি দেখেন, এখানে একটা প্রশ্ন করেছে প্রথম আলোর সাংবাদিক, যেটা হচ্ছে রূপপুর প্রকল্পের যে দুর্বলতা ঘাটতি রয়েছে তা থেকে উত্তরণীয় কী করণীয় আছে। তো শফিকুল ইসলাম বলছেন যে সমস্যা সমাধানের প্রথম ধাপ হচ্ছে সমস্যা আছে এটা স্বীকার করা। প্রথমত স্পর্শকাতর দোহাই থেকে বেরিয়ে এসে একটি স্বাধীন বিশেষজ্ঞ কারিগরি প্যানেল গঠন করা, প্রকল্পের অগ্রগতি ও দুর্বলতা পর্যালোচনা করে জরুরি ভিত্তিতে সুপারিশ প্রণয়ন এবং এর ভিত্তিতে একটি বাস্তবসম্মত কর্মপরিকল্পনা তৈরি করা প্রয়োজন। তো তারপর হচ্ছে একটা অভিজ্ঞ টিম গড়ে তোলার বিষয়ে তিনি পরামর্শ দিয়েছেন। এরপর বলছেন যে রাশিয়ার সঙ্গে বোঝাপড়া করে সংবেদনশীল যন্ত্রাংশ বানানো অসম্পূর্ণ আছে, সেগুলো দ্রুত তৈরি করতে হবে, এবং আমাদেরকে কিন্তু আপনার হচ্ছে প্রশিক্ষণ ও দক্ষতা যাচাই করে হচ্ছে দিকগুলো বিবেচনায় বিশেষ নজর দিতে হবে। আপনারা হয়তো একটা বিষয় নিয়ে পড়েছেন রিসেন্টলি, সেটা হচ্ছে যে নিউক্লিয়ার ইন্টেলিজেন্স। এই জায়গাতে হচ্ছে আপনার প্রত্যেকটা কান্ট্রিকে হচ্ছে গুরুত্ব দেওয়া উচিত, এবং আমাদের দেশে যেখানে আমাদের চারপাশে যেমন হচ্ছে ভারত আছে, তাদের কিন্তু নিউক্লিয়ার ক্যাপাসিটি আছে, তারপরে হচ্ছে পাকিস্তানের কথা বলেন, তাদেরও নিউক্লিয়ার হচ্ছে ক্যাপাসিটি আছে। এই যে একটা গুরুত্বপূর্ণ অবস্থান থেকে আপনার যে জায়গাটা সেটা শক্তিশালী করতে হলে আপনাকে আপনার পারমাণবিক সক্ষমতা না থাকুক, কিন্তু নিউক্লিয়ার বিষয়ে যে দক্ষ জনবল এটা কিন্তু থাকতে হবে। এখন যে আপনার প্রোটোকলটা কীভাবে ব্যবহার করতে হয় এই বিষয়ে মানুষের পড়াশোনা এবং হচ্ছে জানার যে গণ্ডিটা সেটা বাড়াতে পারলে কিন্তু অনেকাংশে আমাদের নিজেদের অবস্থান কিন্তু অনেকটা শক্ত হয়ে যাবে। তো এই হচ্ছে বিষয়, আপনাদেরকে আমি সংক্ষিপ্তভাবে অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছি। তো আপনারা যারা ভিডিওগুলো দেখেন একটু কাইন্ডলি আমাদের ভিডিওগুলোতে লাইক করবেন আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত হচ্ছে জানাবেন। তো এখানে আমি আরও একটি কলাম রেখেছি, যে আমি বলেছিলাম যে কপ নিয়ে একটু কথা বলবো, যে নতুন প্রতিশ্রুতি দেওয়ার চেয়ে অতীতে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের এবারের সম্মেলনে জোর দেওয়া হচ্ছে। তো ব্রাজিলের বেলেমে হচ্ছে এই সম্মেলন হচ্ছে। COP28-এ আমরা গ্রিন এনার্জির কথা ছিল, এবং দেখা যাচ্ছিল যে আমরা 1.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে কমাবো, সেই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, কিন্তু সেই বিষয়গুলোতে আপনার যে পর্যবেক্ষক কমিটি কোনো হচ্ছে অগ্রগতি হচ্ছে দেখছে না। তো এখন তারা কি বলছে যে সম্ভাব্য ফলাফল নিয়ে বেশ কয়েকজন প্রতিনিধি উদ্বেগ, আর হচ্ছে ব্রাজিল বলছে যে জীবাশ্ম জ্বালানি থেকে ধীরে ধীরে সরে যাওয়ার জোরালো আহ্বান জানিয়েছে। তো যেটা করতে হবে এই যে বিষয়গুলো, এই যে পদক্ষেপগুলো, এগুলো কেন কাজ করেনি এই বিষয়ে কিন্তু বড় ধরনের হচ্ছে আলোচনা হবে, ডিবেট হবে। তারপর আপনার হচ্ছে যে এই যে আপনার দরিদ্র দেশগুলোকে একটা বড় ফান্ডিং দেওয়ার কথা, যারা হচ্ছে উন্নতশীল দেশ আছে তারা হচ্ছে উন্নয়নশীল দেশগুলোকে বড় একটা ফান্ডিং দেওয়ার কথা, এই যে কার্বন যে ইমিশন সেটাকে মিটিগেট করার জন্য, কিন্তু সেই ফান্ডিংটাও কিন্তু খুব ভালোভাবে হচ্ছে আপনার পুরোপুরি দেয়নি। তো এই জায়গাতেও কিছু সীমাবদ্ধতা আছে এবং এগুলো নিয়ে হচ্ছে আলোচনা হবে। তো লাতিন আমেরিকায় নতুন সামরিক অভিযান ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র, এবং এটি বলেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। আপনাকে মনে রাখতে হবে যে অভিযানের নামটা হচ্ছে অপারেশন সাউদার্ন হেমিস্ফিয়ার, ঠিক আছে, অপারেশন সাউদার্ন স্পিয়ার, সরি।
তো এই তথ্যটা আপনারা মনে রাখেন যে নতুন যে ঘোষণা দিয়েছে তার নাম হচ্ছে অপারেশন সাউদার্ন স্পেন। আর বিল ক্লিনটনের বিরুদ্ধে তদন্তের দাবি আপনাদের একটা তথ্য দেই, সেটি হচ্ছে যে একজন প্রধানমন্ত্রী যুক্তরাজ্যের, তিনি হচ্ছে সাহিত্য নোবেল পুরস্কার পেয়েছেন, নাম হচ্ছে উইনস্টন চার্চিল। এবং তিনি কোন বইয়ের জন্য এই সাহিত্য নোবেল প্রাইজ পেয়েছেন একটু কমেন্ট সেকশন হচ্ছে আমাদেরকে জানান। তো এই ছিল আমাদের আজকে সংক্ষিপ্ত আলোচনা। আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করেছি যতটুকু পেরেছি। ধন্যবাদ সবাইকে যারা ভিডিওগুলো দেখছেন। আসসালামু আলাইকুম।